আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। এসএসসি পরীক্ষা চলছে, সবার জন্য শুভকামনা। আজকে আমরা এসএসসি এক্সামের ইংলিশ ফার্স্ট পেপারের ফাইনাল প্রিপারেশনটা নিয়ে কিছু কথা বলবো। এটা বলতে পারেন শেষ মুহূর্তের কিছু কথা। টিপস হচ্ছে হাউ টু অ্যান্সার অল দ্য কোশ্চেন্স অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যান্ড হাউ টু গেট ফুল মার্কস ইন ইংলিশ ফার্স্ট পেপার। কীভাবে সবগুলো অ্যান্সার অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যান্সার করতে হবে, সবগুলো কোশ্চেনের অ্যান্সার, এবং কিভাবে পুরো নাম্বার যা আছে সেগুলো অ্যাকোয়ার করা যাবে, অর্জন করা যাবে, সে নিয়ে আজকে কথা বলবো। সঠিকভাবে উত্তর করতে পারলে আসলে ইংলিশে ফার্স্ট পেপারে A+ পাওয়াটা অনেক ইজি। কিছু গুরুত্বপূর্ণ টিপস থাকবে, একটু রিকোয়েস্ট থাকবে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে অনেক ইম্পর্ট্যান্ট জিনিস, টিপস অ্যান্ড ট্রিক্স জানতে পারবেন। আশা করছি শেষ পর্যন্ত থাকবেন। আমি আশা করি যে আপনারা যদি এই ভিডিওর শেষ পর্যন্ত থাকেন তাহলে আপনাদের লস হবে না। অ্যাটলিস্ট ফুল নাম্বারের জন্য আপনারা এক ধাপ এগিয়ে যাবেন। তাহলে চলেন শুরু করা যাক। ওকে, এসএসসি পরীক্ষা ইংলিশ ফার্স্ট পেপারের কোশ্চেন অনেকটা এরকম দেখতে হয়। প্রথমে আপনার সেট নাম্বার, ইংলিশ ফার্স্ট পেপার, সাবজেক্ট কোড, সময়টা থাকবে। আচ্ছা, এরপরে একটা রিডিং টেস্টের পার্টে 50 মার্কের জন্য একটা প্যাসেজ থাকবে। দেন হচ্ছে এমসিকিউ থাকবে 7 নম্বর, 5টা কোশ্চেন থাকবে 2 করে 10 নম্বর। দেন হচ্ছে আরেকটা প্যাসেজ আসবে, সিন প্যাসেজ, যেখান থেকে উইদাউট ক্লুজ আসবে 5 নম্বরের জন্য 5টা। দেন হচ্ছে আরও একটা প্যাসেজ আসবে, তবে এটা আনসিন প্যাসেজ থাকবে। এই প্যাসেজ থেকে হচ্ছে আপনার ইনফরমেশন ট্রান্সফার, 5টা গ্যাপ থাকবে টেবিলের জন্য। দেন হচ্ছে সামারি আসবে 10 নম্বরের জন্য 5 নম্বর কোশ্চেনে। এই আনসিন প্যাসেজ থেকে এটা অ্যান্সার করতে হবে। তারপরে হচ্ছে 6 নম্বরে থাকবে ম্যাচিং কলাম, এটা থাকবে 5 নম্বরের জন্য। তারপরে রিঅ্যারেঞ্জ থাকবে 8 নম্বরের জন্য 7 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে। দেন হচ্ছে রাইটিং পার্ট শুরু হয়ে যাবে, রাইটিং পার্টেও 50 নম্বর। 8 নম্বর কোশ্চেনে থাকবে একটা প্যারাগ্রাফ 10 নম্বরের জন্য। তারপর একটা 9 নম্বরের কমপ্লিটিং স্টোরি থাকবে 10 নম্বরের জন্য। 10 নম্বরে থাকবে একটা লেটার, ইমেলও থাকতে পারে, তবে লেটার আসার চান্স বেশি, 10 নম্বর জন্য এটা আসবে। দেন হচ্ছে 11 নম্বরে হচ্ছে গ্রাফ অ্যান্ড চার্ট থাকবে, যেখানে 10 নম্বরের জন্য এই চার্টটা লিখতে হবে। 12 নম্বর এবং শেষ কোশ্চেন হচ্ছে একটা ডায়ালগ থাকবে, যেখানেও 10 নম্বরের জন্য আসবে। আচ্ছা, কোশ্চেন পেপার কীরকম দেখতে হয় আশা করি বুঝতে পেরেছেন। এটা এসএসসি পরীক্ষার খুবহু একটা কোশ্চেন থেকে না, প্লাস হচ্ছে এখানে যে কোশ্চেনটা আমরা সলভ করব এটা প্রত্যেকটা পার্ট খুবই গুরুত্বপূর্ণ, যেই সাজেশন আছে সেখান থেকে নেওয়া হয়েছে। এখান থেকে কোনো না কোনো হয়তো ফুল অথবা কোনো না কোনো কোশ্চেন কমন পড়ে যেতে পারে, সাথেই থাকেন। আচ্ছা, চলেন সলভ করি। আচ্ছা, এখন একটা বিষয় আগে চলেন দেখি কীভাবে উত্তর করব, খাতায় কীভাবে লিখতে হবে ফুল নাম্বারের জন্য, এবং কত সময় কোন অংশে দিব। কারণ সময়টা মানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ অনেক সময় আমরা ঠিকমতো ব্যবহার না করতে পেরে সব অ্যান্সার করতে পারি না। চলেন দেখি সেটা কিভাবে করা যায়। ওকে, টাইম ম্যানেজমেন্ট। রিডিং পার্টে আমরা টোটাল 50 নম্বরের জন্য 85 মিনিট ব্যয় করব, বা 1 ঘন্টা 25 মিনিট বলতে পারি, প্রথমে কোশ্চেন দেখার থেকে শুরু করে। তো রিডিং পার্টে প্রথমে এমসিকিউ কোশ্চেন্স অ্যান্ড উইদাউট ক্লু, এখানে আমরা টোটাল 35 মিনিট ব্যয় করব। হ্যাঁ, এখন কোনোটায় যদি একটু কম সময়ে শেষ করতে পারেন তাহলে অন্যটায় আপনি বেশি সময় দিতে পারবেন। তো 35 মিনিট অ্যারাউন্ডে আমরা এটা চেষ্টা করব শেষ করতে। খুব বেশি হলে 1-1.5 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, এতটুকুই বেশি সময় নেবেন, এর বেশি সময় নেন না, কারণ অন্য জায়গায় সময় দিতে হবে। ইনফরমেশন ট্রান্সফার টেবিল অ্যান্ড হচ্ছে সামারি, এটা হচ্ছে আনসিন প্যাসেজ থেকে। এখানে আমরা টোটাল 25 মিনিট সময় দেব। তার মধ্যে ইনফরমেশন ট্রান্সফারে হয়তো 5 থেকে 7 মিনিটই হয়ে যাবে, বাকিটা সামারির মধ্যে লিখবো। সামারি যেতে অল্পতে লেখার মধ্যে যেহেতু 10টা নাম্বার আসবে, একটু ভালো করে লিখতে হবে যাতে ফুল নাম্বারটা পাওয়া যায়। তারপর হচ্ছে ম্যাচিং কলাম অ্যান্ড হচ্ছে রিঅ্যারেঞ্জ, এখানে আমরা 25 মিনিট ব্যয় করব। তারপরে চলে আসি রাইটিং পার্ট। রাইটিং পার্টেও আমরা সেম স্ট্র্যাটেজি ফলো করব, 85 মিনিট অথবা 1 ঘন্টা 25 মিনিট যেটাকে বলি, এতটুকু সময় ব্যয় করব। প্যারাগ্রাফ, স্টোরি, লেটার, 3টা রাইটিং পার্টের জন্য আমরা টোটাল 50 মিনিট এখানে অতিবাহিত করব। এখন আপনাদের লেখার উপর ডিপেন্ড করে প্যারাগ্রাফ বা স্টোরি বা লেটার, তিনটাতে কোনটাতে কতটুকু সময় দিবেন, কিন্তু 50 মিনিটে 3টা শেষ করবেন আর কি। দেন হচ্ছে গ্রাফ অ্যান্ড চার্ট, এটা হচ্ছে আমরা 20 মিনিট সময় ব্যয় করব এখানে।
দেন হচ্ছে ডায়লগ, এখানে আমরা 15 মিনিট সময় ব্যয় করব। তো দুইটা পার্ট মিলে টোটাল 2 ঘন্টা 50 মিনিটে আমাদের পরীক্ষাটা শেষ হবে যদি আমরা এই টাইমটা ফলো করি। আর বাকি যে 10 মিনিট থাকবে এটা আমি রেখেছি যদি কোনো কোশ্চেনে আপনার টাইম মতো আপনি অ্যান্সার করতে না পারেন, আপনি তো নিশ্চয়ই মুভ করে আসছেন, ওইখানে ওই সময় দিবেন অথবা রিভাইজ করতে হবে। কারণ অনেক সময় আমরা ভাবি একটা কিন্তু ভুলে লিখে ফেলি অন্যমনস্ক হয়ে অন্যটা। তো আমি যদি রিভাইজ না করি, আমরা জানা অ্যান্সারটা আমি ভুল লেখার কারণে আমি কিন্তু নাম্বার হারাই ফেলতে পারি। সো রিভাইজ করাটা অনেক ইম্পর্ট্যান্ট। সো 10 মিনিট শেষেরটা ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এবার চলেন খাতায় মার্জিন কীভাবে করবো। ধরেন এটা একটা পেজ আর আমরা মার্জিন করব। আমরা কিন্তু দুই কর্নারে এইখান থেকে এই উপরে এবং এখান থেকে এই সাইডে বাম পাশে এটা দিব না। হ্যাঁ, আমরা খাতাটাকে ঠিক এইভাবে মার্জিন করব। হ্যাঁ, আর মার্জিনটা অবশ্যই পেন্সিল দিয়ে করতে হবে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ টিপস, খাতার শেষে অবশ্যই এন্ড লিখতে হবে। ইংরেজি পরীক্ষার জন্য এন্ড, বাংলা পরীক্ষা যেগুলো থাকবে সেগুলোর ক্ষেত্রে আমরা সমাপ্ত লিখবো। এটা কিন্তু আপনাদের এডমিট কার্ডের পিছনে লেখাই আছে, অবশ্যই লিখতে হবে। কিভাবে লিখবেন? অনেকটা এরকম, একেবারে পরীক্ষা শেষ করার পরে শেষে আমরা এন্ড লিখবো। এডমিট কার্ডের পিছনে কিন্তু এই কথাটা লেখা আছে, অনেকেই হয়তো খেয়াল করেন না, পড়তে হবে ইনস্ট্রাকশনগুলো। তো অবশ্যই আমরা এন্ড শব্দটা লিখবো। আচ্ছা, এবার চলেন আমরা প্যাসেজটা দেখি। আমরা চাইলে প্যাসেজটা আগে শুরুতেই পড়তে পারি। আমাদের যদি অলরেডি পড়া থাকে প্যাসেজটা তাহলে তো আমাদের জন্য অনেক ইজি, আর যদি পড়া না থাকে তাহলে পড়ে নেব। তো প্যাসেজটা পড়ার চেয়ে আমি মনে করি আগে প্যাসেজ পড়লে সময় বেশি নষ্ট হবে। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আগে আমরা এমসিকিউর কোশ্চেনগুলো একটু পড়ে নেব হালকা। আমরা অপশন পড়বো না, জাস্ট কোশ্চেনটা। যেমন প্রথমটা বলেছে হ্যারিটেজ কি, দেন হচ্ছে ষাট গম্বুজ মস্ক ইজ সিচুয়েটেড, মানে ষাট গম্বুজ মসজিদটা কোথায় অবস্থিত। তারপর দ্য মস্ক ওয়াজ বিল্ড ইন, মানে কোন সময়ে মস্ক এই মসজিদটা নির্মিত হয়েছিল। দ্য মস্ক ইজ নোন ফর, এটা পরিচিত কিসের কারণে। বাগেরহাট ইজ ডিক্লেয়ার্ড, বাগেরহাটকে ঘোষণা করা হয়েছে কি হিসেবে। আওয়ার হেরিটেজ রিফ্লেক্টস, আমাদের ঐতিহ্য কি প্রতিফলিত করে। প্রিজার্ভেশন অফ হেরিটেজ, প্রিজার্ভেশন মানে সংরক্ষণ, হেরিটেজ মানে আমাদের এই ঐতিহ্যটা সংরক্ষণে কি করতে হবে। তাহলে এই ধরনের 7টা কোশ্চেন আমরা একটু 1 মিনিটে দেখে নেব। তারপরে সাথে সাথে আমরা কোশ্চেন অ্যান্সার দ্য কোশ্চেনেরও আমরা প্রশ্নটা একটু পড়ে নেব। হোয়াট ইউ আন্ডারস্ট্যান্ড বাই হেরিটেজ, হেরিটেজ সম্পর্কে কি বুঝতে পারো তুমি, মানে ঐতিহ্য সম্পর্কে। হোয়াই ইজ দ্য ষাট গম্বুজ মস্ক ফেমাস, কেন ষাট গম্বুজ মসজিদটা এত বিখ্যাত। হোয়ার ইজ বাগেরহাট সিচুয়েটেড অ্যান্ড হু বিল্ট দ্য মস্ক, কোথায় বাগেরহাট এই মসজিদটা অবস্থিত এবং কে এটা তৈরি করেছিল। হোয়াই ইজ হেরিটেজ ইম্পর্টেন্ট ফর আস, এই ঐতিহ্যটা আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ। হোয়াট ক্যান উই ডু টু প্রিজার্ভ আওয়ার হেরিটেজ, আমরা কি করতে পারি এই হেরিটেজটাকে সংরক্ষণ করার জন্য। তা আমরা 7টা এমসিকিউ এবং 5টা কোশ্চেনের আইডিয়া কিন্তু পেয়ে গেছি যে কী ধরনের কোশ্চেন আমাদেরকে অ্যান্সার করতে হবে। তো এখন যদি আমরা প্যাসেজটা পড়ি তাহলে যেটা হবে, আমরা কিন্তু প্যাসেজ পড়ার সাথে সাথে অ্যান্সারগুলো আইডিয়া পেয়ে যাব। এটা আমাদের জন্য ইজি হবে। ফার্স্টেই প্যাসেজ পড়াই যায়, কোনো সমস্যা নেই, বাট ওইখানে মনে হয় যে প্রথমবারে আমি প্যাসেজ পড়লে আমি কিসের জন্য পড়তেছি আমার কাছে কোনো কোশ্চেন থাকে না, বাট একে কোশ্চেনগুলো পড়ে নিলে সময় একটু কম লাগবে। আচ্ছা চলেন একটু পড়ি। হেরিটেজ ইজ হোয়াট উই ইনহেরিট ফ্রম দ্য পাস্ট, হেরিটেজ বলতে আমরা কোন উত্তরাধিকার সূত্রে যেটা অতীত থেকে পেয়ে আসছে। এটা কিন্তু আমাদের এমসিকিউর একটা কোশ্চেন, মানে হেরিটেজ বলতে কি বোঝায়, যেটা আমরা পাস্ট থেকে পেয়ে আসছি। আচ্ছা, তারপরে লিভ উইথ দ্য প্রেজেন্ট, যেটা যে হেরিটেজ নিয়ে আমরা বর্তমানে থাকি। অ্যান্ড পাস অন টু দ্য ফিউচার জেনারেশন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য যেটা আমরা রেখে যাই। আচ্ছা, এটাকে ঐতিহ্য বলে। আওয়ার হেরিটেজ ইজ আওয়ার কালচারাল আইডেন্টিটি, আমাদের ঐতিহ্য হচ্ছে আমাদের সাংস্কৃতিক একটা পরিচয়। দ্যাট মেক্স আস ইউনিক, যেটা আমাদেরকে আলাদা করে ফেলে। অ্যান্ড ডিফারেন্ট ফ্রম আদার্স, এবং অন্যদের থেকে একটু আলাদা রাখে। আচ্ছা, ইট হেল্পস আস আন্ডারস্ট্যান্ড, এটা আমাদের বুঝতে সাহায্য করে। অ্যান্ড রেসপেক্ট আদার কালচার্স অ্যান্ড সোসাইটিস, অন্য সংস্কৃতি এবং সমাজকে সোসাইটিকে রেসপেক্ট করতে সাহায্য করে, মানে সম্মান করতে শেখায়। দ্য ইম্পর্টেন্স অফ হেরিটেজ ইজ নট জাস্ট ইন আওয়ার হিস্ট্রি অর লিটারেচার, যে গুরুত্বপূর্ণ মানে ঐতিহ্য গুরুত্বপূর্ণ এটা শুধুমাত্র আমাদের ইতিহাস বা সাহিত্যের জন্য না, বাট অলসো ইন আওয়ার আর্কিটেকচার, মিউজিক, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ভ্যালুস, সেটা আমাদের আর্কিটেকচার কাঠামোগত, তারপর হচ্ছে আমাদের মিউজিক, গান সঙ্গীত, ভাষা এবং মূল্যবোধের ক্ষেত্রেও খুবই গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে বাংলাদেশ হ্যাজ এ রিচ কালচার, বাংলাদেশের একটা
সমৃদ্ধশালী কালচার আছে, সংস্কৃতি আছে, হিস্টোরিক্যাল হেরিটেজ এবং ঐতিহাসিক একটা ঐতিহ্য আছে। দ্য সাত গম্বুজ মস্ক ইন বাগেরহাট, এই সাত গম্বুজ মসজিদ যেটা বাগেরহাটে অবস্থিত, কোথায় অবস্থিত? বাগেরহাটে। আর এটা অ্যান্সার ইজ অ্যান এক্সাম্পল অফ আর গ্লোরিয়াস পাস্ট, যেটা আমাদের অনেক মহিমান্বিত অতীতের একটা উদাহরণ। ইট ইজ এ 15th সেঞ্চুরি ইসলামিক মনুমেন্ট। এটা কত শতাব্দী নির্মিত হয়েছিল? এটা কিন্তু পেয়ে গেলাম 15 শতাব্দীতে। এটা একটা ইসলামিক মনুমেন্ট, একটা ইসলামী স্মৃতিচিহ্ন, স্মৃতিস্তম্ভ, লোকেটেড, যেটা অবস্থিত ইন সাউদার্ন বাংলাদেশ, বাংলাদেশের দক্ষিণাঞ্চলে। কোথায় অবস্থিত? বাংলাদেশের দক্ষিণাঞ্চলে। ইট ওয়াজ বিল্ড বাই উলুগ খান জাহান। এটা কে তৈরি করেছিল? এটা কিন্তু প্রশ্ন ছিল। হ্যাঁ, এটা তৈরি করেছিল উলুগ খান জাহান। আচ্ছা, তারপরে হচ্ছে উনি কে ছিলেন? দ্য টার্কিশ জেনারেল অ্যান্ড গভর্নর। উনি ছিল তুর্কির প্রধান এবং গভর্নর। হ্যাঁ, দ্য মস্ক ইজ ফেমাস ফর ইটস 60 পিলার্স অ্যান্ড 77 ডোমস। এটা, এই মসজিদটা বিখ্যাত হচ্ছে এটার 60টা পিলার এবং 77টা ডোমসের জন্য। এটাও কিন্তু প্রশ্ন ছিল কিসের জন্য বিখ্যাত। অলদো ইট ইজ পপুলারলি নোন অ্যাজ দ্য 60 ডোম মস্ক, যদিও এটা খুবই জনপ্রিয়ভাবে পরিচিত 7 গম্বুজ মসজিদ, 60 ডোম। হ্যাঁ, 7টা গম্বুজ, 60 আর কি। ইট ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট মস্ক। এটা হচ্ছে বাংলাদেশের বাংলাদেশের অনেকগুলো বড় মসজিদের মধ্যে অন্যতম। অ্যান্ড ইজ লিস্টেড, এবং এটা লিপিবদ্ধ আছে অ্যাজ এন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তাহলে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে এটা লিস্টেড আছে। এটাও কিন্তু একটা প্রশ্ন ছিল। দ্য সাইট রিফ্লেক্টস, যেটা কিনা প্রতিফলিত করে এই দৃশ্যটা, দ্য বিউটিফুল ব্লেন্ড, যেটা হচ্ছে মিশ্রণ, একটা সুন্দর মিশ্রণ কাদের? অফ মুঘল অ্যান্ড টার্কিশ আর্কিটেকচারাল স্টাইলস। মুঘল এবং টার্কিদের যে কাঠামোগত শৈলী আছে সেটার একটা মিশ্রণ। আওয়ার ডিউটি ইজ টু প্রোটেক্ট অ্যান্ড প্রিজার্ভ আওয়ার হেরিটেজ ফর দ্য নেক্সট জেনারেশন। পরবর্তী প্রজন্মের জন্য সংরক্ষণ এবং রক্ষা করাটা এটা আমাদের কর্তব্য। আমরা কিন্তু অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার অলরেডি পেয়ে গেছি। এবার চলেন আবার এই কোশ্চেনটা দেখি এবং সাথে এই অ্যান্সার করি। হেরিটেজ ইজ, তাহলে প্রথম কোশ্চেন ছিল, তাহলে এখান থেকে কোনটা হবে? সামথিং উই ফরগেট, যেটা আমরা ভুলে যাই। অবশ্যই না, সামথিং ফ্রম দ্য পাস্ট জেনারেশন। হ্যাঁ, এটা হতে পারে, কারণ আমরা দেখে আসছি হেরিটেজ হচ্ছে আমাদের অতীতের জেনারেশনের একটা ঐতিহ্য। হ্যাঁ, আর কি হতে পারে? পলিটিক্যাল ম্যাটার না, মডার্ন ডিসকভারি না। তাহলে বি নাম্বার অ্যান্সার। দ্য সাত গম্বুজ মস্ক ইজ সিচুয়েটেড কোথায়? বাগেরহাটে। এটা তো আমরা দেখে আসছি। দ্য মস্ক ওয়াজ বিল্ট ইন 15th সেঞ্চুরি, এটাও আমরা পেয়ে আসছি। দ্য মস্ক ইজ নোন ফর ইটস, এটা পরিচিত কেন? ওই যে বলছিলাম 60টা হচ্ছে গম্বুজ এবং সত্যি, আর হচ্ছে 77টা পিলার। হ্যাঁ, তাহলে সেটাকে টোটাল কাছাকাছি আমরা লোকেশন, বিউটি, 70 ডোমস টাওয়ার, না এখানে কোনোটাই হবে না। 70 ডোমস, এটা কাছাকাছি আছে 77টার। তাহলে এটা আনসার। বাগেরহাট ইজ ডিক্লেয়ার্ড ডিক্লেয়ার করা হয়েছিল ইউনেস্কো দ্বারা, আমরা কিন্তু পড়ে আসছি কি? ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। সি নাম্বার অ্যান্সার। আওয়ার হেরিটেজ রিফ্লেক্ট, প্রতিফলিত করে, কি প্রতিফলিত করে? হিস্ট্রি, অনলি হিস্ট্রি না, ইতিহাস তো করে বাট অনলি না, পলিটিক্স করতো না, অনলি আর্কিটেকচার এটাও না। তাহলে কালচার, হিস্ট্রি অ্যান্ড ট্র্যাডিশন, হ্যাঁ এটাই অ্যান্সার। আচ্ছা, প্রিজার্ভেশন অফ হেরিটেজ, রক্ষণটা, এই সংরক্ষণটা ইজ, এটা কি? নট নেসেসারি না, অবশ্যই প্রয়োজন আছে। এ ওয়েস্ট অফ মানি না, টাকার অপচয় না। আওয়ার রেসপন্সিবিলিটি, হ্যাঁ আমাদের রেসপন্সিবিলিটি হতে পারে। অ্যান্ড এ রিলিজিয়াস ডিউটি, একটা ধর্মীয় দায়িত্ব না, ধর্মীয় বিষয়ে কোনো কিছু বলে নাই বাট এটা আমাদের দায়িত্ব বলছে। সো এখানে আওয়ার রেসপন্সিবিলিটি অ্যান্সার হতে পারে। তাহলে এটা আমরা এভাবে অ্যান্সার করব। হ্যাঁ, তো অ্যান্সার করার ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এইভাবে অ্যান্সার করবো। অবশ্যই আপনারা এটাকে ভার্টিক্যাল ওয়ে বলে, ভার্টিক্যাল মানে লম্বালম্বি। আমরা কিন্তু সাইডে কলাম আকারে লিখবো না, এভাবে প্রত্যেকটা সাইড করে লিখবো বাম পাশ থেকে। প্রথমে কোশ্চেনের নাম্বার লিখবো, তারপরে অপশনের নাম্বার লিখবো, তারপরে অপশনের অ্যান্সারটা লিখবো। এভাবে আমাকে লিখতে হবে অ্যান্সার কোশ্চেন 1। এবার চলেন আমরা 2 নম্বর কোশ্চেনগুলো দেখি। হোয়াট ডু আন্ডারস্ট্যান্ড বাই হেরিটেজ? হেরিটেজ বলতে আমরা কি বুঝছি? আমরা কিন্তু বুঝছি যে যেটা আমাদের পাস্টের, প্রেজেন্টে এবং ভবিষ্যতের প্রজন্মের জন্য রেখে যাওয়ার বিষয়। তাহলে আমরা অ্যান্সার করবো এইভাবে যে অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 2। তারপর হচ্ছে হেরিটেজ ইজ হোয়াট উই ইনহেরিট ফ্রম পাস্ট, যেটা আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। লিভ উইথ ইন দ্য প্রেজেন্ট, যেটা আমরা বর্তমানে নিয়ে বেঁচে থাকি। পাস অন টু দ্য ফিউচার জেনারেশন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য যেটা রেখে যাই। আর সেকেন্ড কোশ্চেন ছিল ওয়াই ইজ সাত গম্বুজ মস্ক ফেমাস? দ্য সাত গম্বুজ মস্ক ইজ ফেমাস ফর 60 পিলার, 60টা পিলার এবং 77টা ডোমসের জন্য। আচ্ছা, এটা কিন্তু ছিল আমাদের
তারপর হচ্ছে হোয়ার ইজ বাগেরহাট সিচুয়েটেড, এটা কোথায় অবস্থিত, এটা হচ্ছে সাউদার্ন বাংলাদেশ অবস্থিত। বাগেরহাট ইজ ইন দ্য সাউদার্ন বাংলাদেশ, এবং এটাকে বানিয়েছিল যে উলুগ খান জাহান ছিল। মস্ক ওয়াজ বিল্ট বাই উলুগ খান জাহান। আচ্ছা, তারপর প্রশ্ন ছিল 4 নম্বর, হোয়াই ইজ হেরিটেজ ইম্পর্টেন্ট ফর আস, এটা আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ। অ্যান্সার হচ্ছে হেরিটেজ ইজ ইম্পর্টেন্ট বিকজ ইট ইজ আওয়ার কালচারাল আইডেন্টিটি, এটা আমাদের সাংস্কৃতিক একটা পরিচয়। অ্যান্ড হেল্প আস রেসপেক্ট আদার কালচার্স, এটাও কিন্তু আমাদের এই প্যাসেজে ছিল। আচ্ছা, লাস্ট কোশ্চেন, হোয়াট ক্যান উই ডু টু প্রিজার্ভ আওয়ার হেরিটেজ, এটা আমরা সংরক্ষণ করতে কি করতে পারি। এটা কিন্তু প্রশ্ন প্যাসেজে ছিল না, জাস্ট এতটুকু বলছে এটা আমাদের প্রিজার্ভ করতে হবে। এটা আমরা অ্যান্সার করবো, উই ক্যান প্রোটেক্ট, মেনটেন অ্যান্ড স্প্রেড অ্যাওয়ারনেস অ্যাবাউট হেরিটেজ টু প্রিজার্ভ ইট, এটা সংরক্ষণ করার জন্য আমরা কিন্তু হচ্ছে কি করতে পারি, রক্ষা করতে পারি, মেনটেন করতে পারি এবং সচেতনতা বৃদ্ধি করতে পারি এটা সম্পর্কে প্রিজার্ভ করার জন্য। এটা আমাদের কিছু কিছু কোশ্চেন কিন্তু অনেক সময় প্যাসেজে থাকে না, ওইটা নিজের মতামত চায়, তো এটা কিন্তু আমরা নিজে থেকে লিখলাম। ওকে, তাহলে এইভাবে আমাদের অ্যান্সারটা লিখবো কোশ্চেনে। ওকে, নেক্সট আমরা প্যাসেজ থেকে এই দেখলাম, এই হচ্ছে এটাকে কি বলে, উইদাউট ক্লু। আচ্ছা, তো আমরা প্যাসেজটা পড়ার আগে কোশ্চেনটা পড়ে নেব। মেহেরজান ইজ এ টিপিক্যাল ক্লাইমেট ভিকটিম। মেহেরজান থেকে আসছে। মেহেরজান হচ্ছে একটা শিকার, আবহাওয়ার শিকার, মানে জলবায়ুর একটা শিকার হয়েছে। হ্যাঁ, শি লস্ট হার হাউস অ্যান্ড ফ্যামিলি, সে তার ফ্যামিলি এবং হাউসকে হারিয়ে ফেলেছে। ডিউ টু কারণে, কিসের কারণে আমরা জানি না। নাও শি লিভস ইন ইসলাম, সে এখন একটা বস্তিতে থাকে। শি হ্যাজ নো পার্মানেন্ট, তার কোনো চিরস্থায়ী কিছু কি নেই, এক নাউন লাগবে। ওয়ান্স শি হ্যাড এ হ্যাপি লাইফ, একদা তার একটা সুখী জীবন ছিল। বাট নাও শি স্ট্রাগলস ফর ফুড ওয়াটার, সে হচ্ছে ও সংগ্রাম করে খাবার, পানি এবং কিছু একটার জন্য, এখানে একটা নাউন লাগবে। লাইক মেহেরজান, মেনি পিপল আর ভিকটিমস অফ ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তনের কারণে মেহেরজানের মতোই অনেক মানুষ আছে যারা শিকার। অ্যান্ড বিকাম, এবং হয়ে গিয়েছে, কি হয়ে গেছে, একটা অ্যাডজেক্টিভ লাগবে। হ্যাঁ, তো ইটস টাইম টু টেক প্রপার স্টেপস, এটা সঠিক পদক্ষেপ নেওয়ার উপযুক্ত সময়। টু ড্যাশ সাচ ট্র্যাজেডিস, এই ধরনের এই দুর্ভাগ্য বিষয়গুলোকে কিছু একটা করার জন্য, এখানে একটা ভার্ব লাগবে। তো উইদাউট ক্লু শেখার জন্য আপনাকে কয়েকটা রুলস মাথায় রাখতে হবে। নাউনের পূর্বে আমরা অ্যাডজেক্টিভকে ব্যবহার করব, তারপরে অ্যাডজেক্টিভের পরে আমরা নাউনকে ব্যবহার করব, তারপরে ভার্বের জায়গায় তো ভার্ব, এবং হচ্ছে টু এখানে দেওয়া আছে, টু এর পরে কিন্তু আমরা বেস ফর্ম ইউজ করব। এই কয়েকটা টিপসই উইদাউট ক্লুর জন্য ইউজ করতে পারি। তার এবার চলেন প্যাসেজটা পড়ি। মেহেরজান ইজ ওয়ান অফ দ্য মেনি পিপল হু হ্যাভ বিকাম দ্য ভিকটিমস অফ ক্লাইমেট চেঞ্জ। তাহলে মেহেরজান হচ্ছে ভিকটিম, মানে শিকার, ক্লাইমেট চেঞ্জের, জলবায়ু পরিবর্তনের উনি হচ্ছে, মেহেরজান হচ্ছে শিকার। আচ্ছা, এবার দেখি তো পরে কি বলছে। শি লিভস ইন ইসলাম ইন ঢাকা, সে আসলে কি ইসলামের জন্য মানে সে ঢাকায় একটা বস্তিতে থাকে। শি ইউজ টু লিভ ইন এ ভিলেজ, সে একটা গ্রামে থাকতো আগে। নিয়ার দ্য ব্যাঙ্ক অফ রিভার যমুনা, যমুনা নদীর তীরে। হ্যাঁ, শি হ্যাড এ হ্যাপি ফ্যামিলি, তার একটা হ্যাপি ফ্যামিলি ছিল। বাট দ্য ইরোশন অফ দ্য যমুনা, যমুনার যে ইরোশন আছে, ভাঙন আছে, মানে যমুনা নদীর ভাঙন, টুক অ্যাওয়ে অল হার ল্যান্ড। তাহলে এখানে আমরা পাইছিলাম যে তার ফ্যামিলি এবং হাউস হারাইছিল কিসের কারণে, তাহলে আমরা এটা ইউজ করব নদী ভাঙন, মানে ইরোশন। হ্যাঁ, এটার কারণে। আচ্ছা, তারপরে বলি অল প্রপার্টিজ অ্যান্ড হোমস্টেড, মানে থাকার জায়গা নিয়ে গিয়েছে সব সম্পত্তির সাথে। শি হ্যাড নো আদার চয়েস বাট টু লিভ হার ভিলেজ, তার গ্রামটা ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। অ্যান্ড কাম টু ঢাকা, ঢাকা আসার জন্য। তাহলে কি তার কিন্তু আর কোনো ছিল না, আশ্রয় ছিল না। হ্যাঁ, তার কোনো হাউস ছিল না, এই কারণে কিন্তু যে হোমস্টে, তার হাউস ছিল না, এই কারণে সে তার গ্রামটা ছেড়ে ঢাকায় চলে আসতে বাধ্য হয়েছে। তাহলে আমরা বলতে পারি শি হ্যাজ নো পার্মানেন্ট, তার কোনো পার্মানেন্ট কি হাউস ছিল না, বা আপনি বলতে পারেন শেল্টার, আশ্রয় ছিল না, এই জন্য সে ঢাকায় চলে আসছে। আচ্ছা, ওয়ান্স শি হ্যাড এ ফ্যামিলি, হ্যাপি লাইফ, বাট নাও শি স্ট্রাগলস ফর ফুড, ওয়াটার অ্যান্ড, এবং আর কিসের জন্য সে হচ্ছে স্ট্রাগল করে। আচ্ছা, আর কিসের জন্য দেখি তো।
properties. She had no other choice but to live under the Horka. Her husband had died earlier. তার আগেই অতীতেই তার হাজবেন্ড মারা গেছে. She lives with her only daughter in Islam. তো সে তার একমাত্র মেয়ের সাথে এই বস্তিতে থাকে. She has no job. তার কোনো চাকরি নাই. She struggles every day. প্রতিদিন সংগ্রাম করে for food, clothes and shelter. আচ্ছা, তিনটা পাইছি. একটা হচ্ছে ফুড, ক্লথস অ্যান্ড শেল্টার. আমাদের এখানে কি কি আছে? ফুড, ওয়াটার অ্যান্ড এখানে কিন্তু আর বলে নাই। হ্যাঁ, তাহলে ফুড আমরা এখানে থেকে আমরা ক্লথস বা শেল্টার লিখতে পারি। শেল্টার কিন্তু অলরেডি লিখে দিছি, তার কিন্তু কোনো শেল্টার ছিল না, তাহলে সে অলরেডি এটা শেল্টার না বলে আমরা বাকি থাকলো কি শেল্টারের পরিবর্তে ক্লথস, তাহলে এখানে ক্লথস লিখতে পারি। ফুড, ওয়াটার অ্যান্ড ক্লথস। লাইক মেহেজার, মেনি পিপল আর দ্য ভিকটিমস অফ ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড বিকাম কি হয়ে গেছে? হোমলেস, ইয়ের মতোই, এই যে হোম মানে মেহেরজানের মতোই, তাই না? তারা আশ্রয় হারাইছে। আচ্ছা, ইটস টাইম টু টেক প্রপার স্টেপ, সঠিক পদক্ষেপ নিতে হবে টু সাচ ট্র্যাজেডিস, এই ধরনের এই ট্র্যাজেডি যাতে না ঘটে সেটার জন্য। তাহলে আমরা কি বলতে পারি? টু সলভ না, সমাধান না, এই প্রোটেক্ট না, প্রিভেন্ট বলতে পারি। প্রতিরোধ করতে এই ধরনের সঠিক পদক্ষেপ নিতে পারি। তাহলে আমাদের অ্যান্সার আসবে, অ্যান্সারটা কীভাবে লিখবো? প্রথমেটা ইরোশন ছিল, শেল্টার, ক্লথস, হোমলেস অ্যান্ড প্রিভেন্ট। ওকে, এভাবে আমরা লিখবো অ্যান্সার শিটে। তারপর হচ্ছে প্যাসেজ থেকে আমরা হচ্ছে এখানে এই ইয়েটা সলভ করবো, ইনফরমেশন ট্রান্সফার। তো এটা কাকে নিয়ে বলা হচ্ছে? চার্লস ব্যাবেজ। ওকে, যেহেতু চার্লস ব্যাবেজ নিয়ে বলা হচ্ছে তাহলে বুঝতে হবে চার্লস ব্যাবেজ হচ্ছে এখানে মূল টপিক। সো এখানে আমাদের কিছু ইয়ের নাম দেওয়া আছে, কি কি লিখতে হবে? নেম অফ ইভেন্টস, ঘটনার নাম, প্লেস, জায়গা, ইয়ার অ্যান্ড টাইম, কন্ট্রিবিউশনের ঘরটা দেওয়া আছে বাট এখানে কিছু লিখতে হবে না, ফাঁকা, প্রশ্ন চাই নাই। তাহলে বর্ন মানে জন্মগ্রহণ করেছিল কে? নিশ্চয়ই চার্লস ব্যাবেজের কথা বলছে। তারপরে হচ্ছে এখানে প্লেস চাইছে আর হচ্ছে ইয়ার বা টাইম চাইছে, তার মানে চার্লস ব্যাবেজ কোথায় এবং কোন সালে বা কোন সময়ে জন্মগ্রহণ করেছে। চার্লস ব্যাবেজ ওয়াজ অ্যান ইংলিশ ম্যাথমেটিশিয়ান, হি ওয়াজ অলসো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হু ইজ ওয়েল নন ফর অরিজিনেটিং দ্য কনসেপ্ট অফ কম্পিউটার। হি ওয়াজ বর্ন, সে জন্মগ্রহণ করেছিল অন 26 ডিসেম্বর, সে সময়টা ছিল 26 ডিসেম্বর 1971। তাহলে এখানে আমরা ইয়ার লিখতে পারি 1971, যেহেতু ইয়ার লিখলে হবে। আর 26 ডিসেম্বর এটা কিন্তু তারিখ কিন্তু চায় নাই, আর কোনো সময়ের কথাও বলে নাই কয়টা বাজে। সো ইয়ারটা আমরা লিখবো। ইন লন্ডন, এই যে প্লেসের নাম দেওয়া আছে লন্ডন, তাহলে প্লেসে আমরা লিখবো লন্ডন। তো প্রথম অ্যান্সারটা লন্ডন, পরের অ্যান্সারটা 1971। তারপরে কি চাইছে? রিসিভড অনার্স ডিগ্রি পেয়েছিল, ইয়ার বা টাইম, কোন সময়। আচ্ছা, তারপরে পড়ি। আমরা কিন্তু সবগুলো বাংলা পড়বো না, জাস্ট এইখানে যে ইভেন্টসে গিয়ে যেটা চাইছে সেটা। তো হিন্টার ট্রিনিটি কলেজ ইন অক্টোবর 1810 সালে ট্রিনিটি কলেজে এন্টার হয়েছে, এটা চায় নাই। হি ওয়াজ ট্রান্সফার টু Peterhouse, Cambridge ট্রান্সফার হয়েছে। হি ওয়াজ দ্য টপ ম্যাথমেটিশিয়ান দেয়ার। হি রিসিভড অ্যান অনার্স ডিগ্রি উইদাউট এক্সামিনেশন ইন 1814, পরীক্ষা ছাড়াই সে 1814 সালে অনার্স ডিগ্রি পাইছে। তাহলে রিসিভ অনার্স ডিগ্রি কত সালে? 1814 সালে। হ্যাঁ, তারপরে প্রশ্ন কি? এখানে কোন ইভেন্টের নাম চাইছে, কত সালে হয়েছে সেটা? 1816। 18 সালে কি হয়েছিল দেখি। রিসিভড অ্যান, হি ওয়াজ ইলেক্টেড এ ফেলো অফ রয়্যাল ইউনিভার্সিটি, মানে সে হচ্ছে রয়্যাল ইউনিভার্সিটিতে একজন সহপাঠী হিসেবে, ফেলো হিসেবে নির্বাচিত হয়েছিল 1816 সালে। তাহলে আমরা এখানে ঘটনাটা ঘটছিল ইলেক্টেড এ ফেলো। হ্যাঁ, সে ফেলো ইলেক্টেড হয়েছিল কোথায়? অফ দ্য রয়্যাল ইউনিভার্সিটি। তাহলে আমরা কিন্তু শুধু ইলেক্টেড এ ফেলো লিখতে পারি, আবার ইলেক্টেড এ ফেলো অফ দ্য রয়্যাল ইউনিভার্সিটিরও লিখতে পারি। এই ঘটনাটা ঘটছিল, 4 অ্যান্সার এটা। তারপরে অ্যান্সার কি? ডেথ, তার মারা গেছে। সময় কিন্তু চায় না, শুধু জায়গা চাইছে, প্লেস। ওকে, তাই দেখি সে মারা গেছে কোথায়। Babbage is famous for inventing first mechanical computer in 1822 that eventually led to today's computer. He died at his home in London. লন্ডনে মারা গেছে, প্লেস হচ্ছে লন্ডন। সো এখানে আমাদের অ্যান্সার হবে লন্ডন। তো এটা আমরা কীভাবে লিখবো অ্যান্সারে? আমরা অ্যান্সারে লিখবো প্রথমে এভাবে সিরিয়ালি 5টা অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। এবার চলেন আমরা এইখান থেকে সামারিটা লিখি। তো সামারির ক্ষেত্রে দেখেন চার্লস ব্যাবেজ, এইখান থেকে আমরা কিন্তু 5টা সেন্টেন্সে শেষ করব, একই জিনিস লিখবো, একটু ছোট করে লিখবো। হ্যাঁ, দিস প্যাসেজ ইজ অ্যাবাউট চার্লস ব্যাবেজ হু ওয়াজ অ্যান ইংলিশ ম্যাথমেটিশিয়ান, যেগুলা ইংরেজিতে একজন গণিত মানে ব্রিটিশে একজন গণিতবিদ ছিলেন এবং অ্যান ইঞ্জিনিয়ার, এবং একটা ইঞ্জিনিয়ারও ছিলেন। হি ওয়াজ বর্ন ইন 1791 ইন লন্ডনে সে 1791 সালে জন্মগ্রহণ করেছিল। সে হচ্ছে হি স্টাডিড অ্যাট ট্রিনিটি কলেজ অ্যান্ড Peterhouse, Cambridge
মানে সে 2 জায়গায় পড়াশোনা করেছে এবং গট অ্যান অনার্স ডিগ্রি পেয়েছিল ইন 1814 এবং 1814 সালে সে অনার্স ডিগ্রি পেয়েছিলেন। বিকাম এ ফেলো এবং হয়ে গিয়েছিলেন একজন ফেলো রয়্যাল ইউনিভার্সিটি ইন 1816। 1816 সালে সে রয়্যাল ইউনিভার্সিটির একজন ফেলো নির্বাচিত হয়েছিলেন। আচ্ছা, সো ইন 1822 1822 সালে হি ইনভেন্টেড দ্য ফার্স্ট মেকানিক্যাল কম্পিউটার আবিষ্কার করেছে, হুইচ হেল্পড, যেটা কিনা সাহায্য করেছে ক্রিয়েট মডার্ন কম্পিউটার, বর্তমানে আধুনিক কম্পিউটারকে তৈরি করতে অনেকটা সাহায্য করেছে। হি ডাইড ইন 1871। তো এই পুরো গল্পটাকে আমরা একটু ছোট করে 5টা সেন্টেন্সের মধ্যে লিখবো 10 নম্বরের জন্য। হ্যাঁ, তাহলে আশা করি কীভাবে লিখতে হয় বুঝতে পেরেছেন। এবার আসেন ম্যাচিং কলাম কীভাবে করতে হয়। আচ্ছা, প্রথমত আমরা কিন্তু এখানে আমরা আগেই অ্যান্সার করব না, পেন্সিল দিয়ে আগে দেখব কোনটার সাথে কোনটা ম্যাচ করে। আগে অর্থগুলো পড়ে নিব। ডেমোক্রেসি মানে গণতন্ত্র বলতে কি বোঝায়? ইট অ্যালাউজ ফ্রিডম, এটা স্বাধীনতাকে অ্যালাউ করে। হ্যাঁ, মানে স্বাধীনতাকে অনুমতি দেয়। তারপর ইট মিনস, এটা বলতে কি বোঝায়? পিপল ইলেক্ট, মানুষ নির্বাচন করে। ফ্রি অ্যান্ড ফেয়ার মানে মুক্ত এবং স্বাধীন। হ্যাঁ, ন্যায় একটা কিছু। তারপরে ফেয়ার অ্যান্ড ইকুয়াল, ন্যায় এবং সমান। এই সিস্টেম একটা পদ্ধতি। অফ স্পিচ অ্যান্ড রিলিজিয়ান, বক্তব্য এবং ধর্ম। দে আর রিপ্রেজেন্টেটিভ ডিরেক্টলি, তাদের হচ্ছে উপস্থাপক সরাসরিভাবে। ইলেকশন ইজ দ্য প্রিকন্ডিশন, নির্বাচন পূর্ব শর্ত। অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের। ইন এ ডেমোক্রেটিক কান্ট্রি, একটা গণতান্ত্রিক দেশে। অফ গভর্নমেন্ট, সরকারের। অ্যান্ড পলিটিক্যাল অপিনিয়ন্স, এবং রাজনৈতিক মতামত। ট্রিটমেন্ট ফর সিটিজেন, নাগরিকদের জন্য চিকিৎসা। আচ্ছা, তাহলে প্রথমটা কি? ডেমোক্রেসি মানে গণতন্ত্র। গণতন্ত্র বলতে কি বোঝায়? গণতন্ত্র বলতে বোঝায় এই সিস্টেম বলতে পারি, একটা পদ্ধতি। কিসের পদ্ধতি? অফ গভর্নমেন্ট, সরকারের একটা পদ্ধতিকে গণতান্ত্রিক বলে আর কি। তারপরে বলতে পারি ইট অ্যালাউস ফ্রিডম, এটা স্বাধীনতা অ্যালাউ করে, নিশ্চিত করে। কিসের স্বাধীনতা? হ্যাঁ, ধর্ম এবং বক্তব্য মানে কথা বলার স্বাধীনতাকে এটা অ্যালাউ করে। হ্যাঁ, সাথে শুধু এটা কেনা, অ্যান্ড পলিটিক্যাল অপিনিয়ন, রাজনৈতিক মতামত, এটাও লিখতে পারি। তারপরে হচ্ছে ইট মিনস, এটা বলতে বোঝায়, এটা কি বোঝায় বলতে? এটা বলতে বোঝায় যে ফেয়ার অ্যান্ড ইকুয়াল মানে ন্যায় এবং সমান। হোয়াট কি বোঝায়? ট্রিটমেন্ট ফর সিটিজেন, মানে এটা ট্রিটমেন্ট না, এখানে চিকিৎসা বোঝায় না, এখানে বোঝায় আচরণ। সব নাগরিকদের প্রতি ন্যায় এবং সমান আচরণ, এটা বুঝলে এই ডেমোক্রেসি বোঝায়। পিপল ইলেক্ট, মানুষ নির্বাচিত করে। কাকে? দে আর রিপ্রেজেন্টেটিভ, হ্যাঁ, তাদের যে যাদেরকে যারা নেতৃত্ব দিবেন তাদেরকে নির্বাচিত করে ডিরেক্টলি, সরাসরিভাবে। কিভাবে? ওই যে ভোটের মাধ্যমে, কই যেন, হ্যাঁ, ইন এ ডেমোক্রেটিক কান্ট্রি, একটা গণতান্ত্রিক সমাজে তারা সরাসরি নির্বাচিত করে। তো বাকি থাকলে একটা, এটা হবে ফ্রি অ্যান্ড ফেয়ার। ইলেকশন ইজ দ্য প্রিকন্ডিশন, মুক্ত এবং স্বাধীন ন্যায়। নির্বাচনী হচ্ছে পূর্বশর্ত। কিসের শর্ত? অফ ডেমোক্রেসি মানে গণতন্ত্রের। তাহলে আমরা মোটামুটি অ্যান্সার করতে পেরেছি। এইভাবে আমরা প্রথমে লিখব। আচ্ছা, প্রথমে একটা একটা করে লিখবো। যদি কোনোটা ম্যাচ করে তাহলে কিন্তু আমরা ওইটাকে মানে পেন্সিলটাকে রাবার দিয়ে মুছে আবার সঠিক করে লিখতে পারবো। আচ্ছা, এটা অ্যান্সার শিটে কীভাবে লিখবেন? অ্যান্সার শিটে আমরা ঠিক এইভাবে লিখবো। প্রথমে এই সাংকেতিক চিহ্নগুলো লিখবো, তারপর সমান চিহ্ন দিয়ে আমরা যে সেন্টেন্সটা তৈরি হলো 3টা মিলে ওই তিনটা কলামের ক্লুগুলো নিয়ে সেটা সেন্টেন্স আকারে লিখবো। তো এইভাবেই আমরা 5টা অ্যান্সার করবো খাতার মধ্যে। আচ্ছা, তারপরে রিঅ্যারেঞ্জ। তো রিঅ্যারেঞ্জ লেখার জন্য কীভাবে করব? আমরা রিঅ্যারেঞ্জ লেখার জন্য প্রথমে একটা ঘর কাটবো। ঘরটাতে অবশ্যই 8টা ঘর থাকবে। হ্যাঁ, 8টা ঘরের জন্য এইগুলো সব মানে ঘরটা আঁকবো পেন্সিলে, এবং সংখ্যাগুলো 1 2 3 4 5 6 এগুলো লিখবো কলমে, এবং অ্যান্সারটা লিখবো অবশ্যই পেন্সিলে, কেননা আনসার কিন্তু অনেক সময় ভুল হতে পারে। তো আমরা পুরো গল্পটা পড়ে অ্যান্সারটা লিখতে পারবো। তো এই গল্পটা খুবই সহজ, আপনারা পড়লেই বুঝতে পারবেন প্রথমে কি ঘটছে তারপরে কি ঘটছে। এটা হচ্ছে একটা লায়ন অ্যান্ড মাউসের। তো আমি অ্যান্সারটা দিয়ে দিচ্ছি সরাসরি। অ্যান্সারটা হবে BAECDFGH। আচ্ছা, এটা একেবারে খাতার মার্জিনের একেবারে শুরুতেই লিখবেন, যে পৃষ্ঠাতেই লেখেন। হ্যাঁ, লিখে তারপর হচ্ছে নিচের অংশটুকু ফাঁকা রাখবেন। হ্যাঁ, এখনই কিছু লিখবেন না, একেবারে শেষে গিয়ে যখন সময় এক্সট্রা পাবেন তখন এই যে BAC এগুলো আকারে একটা স্টোরি আকারে যেহেতু লিখতে বলছে আপনাকে, এই প্রত্যেকটাকে সাজায় একটা স্টোরি লিখতে হবে। প্রথমেই লিখেন না, কারণ সময় নষ্ট হবে। কারণ এইটা যদি স্টোরি নাও লেখেন নাম্বার কিন্তু ফুলই পাবেন। হ্যাঁ, শুধু এই অ্যান্সারটাকে এইভাবে লিখলে।
তাহলে কিন্তু তারপরেও আমরা যদি সময় পাই শেষে স্টোরিটা লিখে দিব। কীভাবে লিখবো পরে ওয়ান ডে এই পুরো এখানে যতগুলো আমরা অ্যান্সার লিখেছি প্রত্যেকটা সিরিয়ালভাবে না লিখে প্যাসেজ বা প্যারাগ্রাফ আকারে লিখবো, স্টোরি আকারে। আচ্ছা, এটা এই স্টোরিটা আপনারা চাইলে একেবারে সবার শেষে লিখতে পারেন, জায়গা ফাঁকা রাখবেন, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন আমাদের নেক্সট রাইটিং পার্টের কোশ্চেনগুলো, সেগুলো আমরা কিভাবে লিখব। আচ্ছা, এখানে ইনভার্টেড কমার ভিতরে যে টাইটেল দেওয়া থাকে আমরা ওইটাই লিখব, হ্যাঁ ওইটাই লিখব। আচ্ছা, তো এখন আমরা ধরেন স্কুল ম্যাগাজিন আসছে, এটা কিভাবে লিখব, একটু বড় ফন্টে লিখব, হ্যাঁ প্রতিটা ওয়ার্ডের প্রথম ক্যাপিটাল লেটার লিখব, লেটারগুলো। দেন হচ্ছে আমরা প্যারাগ্রাফটা লিখব। প্যারাগ্রাফে কিন্তু কোনো ধরনের প্যারা হবে না, এক প্যারাতেই শেষ করতে হবে। চেষ্টা করব কতগুলো ওয়ার্ড আসলে এক এক পৃষ্ঠাতে এক এক স্টুডেন্টের এক এক রকম ওয়ার্ডে কাউন্ট হয়। কারো দেখা যায় এক পেজে 80টা ওয়ার্ড লিখতে পারে, কারো এক পেজে 90টা, কারো 100টা। তো এটা ডিপেন্ড করে কে কতগুলো ওয়ার্ড লিখতে পারেন এক পেজে। তো যদি ধরেন একটা প্যারাগ্রাফে ভালো ফুল নাম্বার পেতে চান তাহলে অবশ্যই 160 থেকে 180 ওয়ার্ড বা 200 ওয়ার্ডের মধ্যে একটা প্যারাগ্রাফ লিখবেন। তো কারো এই 200 ওয়ার্ড লিখতে গিয়ে 2 পৃষ্ঠাও লাগতে পারে, কারো 2.5 পৃষ্ঠা, কারো 3 পৃষ্ঠাও লাগতে পারে, কারো আবার 1.5 পৃষ্ঠাতেই হয়ে যায়। তো এটা আপনাদের লেখার সাইজ এবং এক পেজে কতগুলো ওয়ার্ড লিখতে পারেন সেটার উপর ডিপেন্ড করে। একটু ভালো করে গুনে দেখবেন বাসায় যে আপনার এক পেজে কতগুলো লিখতে পারেন মার্জিন করে। আচ্ছা, এবার আসেন তারপরে স্টোরি। একটা স্টোরির কিছু অংশ দেওয়া থাকবে, সেখান থেকে আপনাকে স্টোরিটা গেস করতে হবে। ট্র্যাডিশনাল বা সিচুয়েশনাল যে কোনো স্টোরি থাকতে পারে। এখানে আসছে এই পুয়ার উডকাটার মানে অনেস্ট উডকাটারে আসছে স্টোরি। এই অংশটুকু লিখে বাকি অংশটুকু আপনাকে শেষ করতে হবে। এবং অবশ্যই এখানে একটা টাইটেল দেবেন, টাইটেলে কিন্তু নাম্বার আছে, টাইটেল না দিলে কিন্তু নাম্বার কাটা যাবে। তো এখান থেকে আমরা লিখতে পারি টাইটেল হিসেবে অ্যান্সার টু দ্য কোশ্চেন নং, টাইটেল লিখবো অ্যান অনেস্ট উডকাটার। তারপরে আমরা স্টোরিটা লিখবো। অবশ্যই স্টোরিটা আপনি চাইলে প্যারা দিতে পারেন, অবশ্য প্যারা না দিলেও কোনো সমস্যা নাই, এখানে কোনো সমস্যা হয় না। আচ্ছা, তো স্টোরিটা লিখবো। স্টোরিটা আসলে কয় পেজ লিখবো এটা অনেকের প্রশ্ন থাকে, এটা ডিপেন্ড করে স্টোরির সাইজ কতটুকু। কারণ একটা গল্প তো আপনি চাইলে অনেক বড় করতে পারবেন না, হয়তো 2-1টা লাইন আপনি এক সেন্টেন্সে না লিখে 2টা আলাদা 3টা আলাদা সেন্টেন্সে লিখতে পারেন, কিন্তু খুব একটা বেশি বড় করা যায় না। স্টোরি ততটুকুই লেখা যাবে। একটা জিনিস মাথায় রাখবেন, অবশ্যই শেষে একটা মোরাল দেবেন, মোরালে কিন্তু নাম্বার বেড়ে যেতে পারে আপনার। তো এইভাবে লিখবেন, আশা করি আপনাদের ফুল নাম্বার পেয়ে যাবেন। আচ্ছা, অনেস্ট উডকাটার এটা আমরা বললাম না কিভাবে লিখছি, এটা আপনারা সবাই জানেন, স্ক্রিনে দেখা আছে, লিখতে পারেন এটা। আচ্ছা, দেন হচ্ছে আমাদের আসবে ইম্পর্টেন্ট পার্ট, লেটার। হ্যাঁ, লেটার চাইলে বা ইমেলও আসতে পারে এই ক্ষেত্রে। যাই হোক, লেটারে আসতে পারে সবচেয়ে বেশি সম্ভাবনা। তো এখানে আসছে কি নিয়ে, ফর আপকামিং এসএস এক্সামিনেশন কীভাবে লিখবো। আচ্ছা, প্রথমে আমরা লিখবো অ্যান্সার টু দ্য কোশ্চেন নং, তারপরে হচ্ছে নাম্বারটা লিখে। আচ্ছা, এটার নাম্বার হচ্ছে আপনার এখানে ভুল আছে, নাম্বারটা হচ্ছে 10। হ্যাঁ, 10 লিখবো, 10 নম্বর। দেন হচ্ছে আমরা প্রথমে তারিখ লিখবো, তারপর ঠিকানা লিখবো। এই ঠিকানাটা কিন্তু যার কাছে লিখবেন তার না, আপনার নিজের। ধরেন আপনার প্রশ্নে এখন আপনার ফ্রেন্ড যার কাছে লিখছেন আপনার ফ্রেন্ড, তার নাম রাফি, তাহলে লিখবেন ডিয়ার রাফি। অবশ্যই কিন্তু প্রশ্নে বলা থাকবে আপনি কার কাছে লিখছেন বা আপনার নাম কি। ঠিকানাও বলে দিতে পারে, ঠিকানাটাও ফলো করব। তাহলে আমরা 13 এপ্রিল 2025, এটার পরে আমরা লিখলাম হচ্ছে ঢাকা। ঢাকাটা ধরেন হচ্ছে আমার অ্যাড্রেস, নিজের অ্যাড্রেস দিব। তারপরে লিখব পুরো লেটারটা লিখব। তো লেটারটা আমরা অবশ্যই খাতার এক পেজ এই পাশে লিখব, তার অপর পেজে লিখব, মানে 2 পেজে লিখব। মানে ফ্রন্ট সাইডের 2 পেজ যেটা দেখা যায় ওই 2 পেজে লিখব। এমন না যে পৃষ্ঠা উল্টায় ওই পেজে লিখব, এরকম না, কিন্তু ফ্রন্ট সাইডের যেটা একসাথে 2 পেজ দেখা যায় এরকম পেজে আমরা 2 পেজে লিখব লেটার। তারপর সবার শেষে আপনার নাম দিবেন, ইয়োর লাভিং ফ্রেন্ড বা ইয়োর এভার বা ইয়োর ফেথফুলি তানভীর। আচ্ছা, দেন হচ্ছে অবশ্যই এটা লেখার পরে শেষে একটু জায়গা রাখবেন খাম লেখার জন্য। খাম অবশ্যই লিখতে হবে। তো একটা খাম কীভাবে লিখবো, এরকম একটা খাম বানাবেন পেন্সিলে। দেন হচ্ছে প্রথমে লিখবেন হচ্ছে আপনার নিজের নাম, যার নাম এটা নাম দিবেন। আপনার নাম কি, তানভীর আহমেদ আপনার নাম। তারপর হচ্ছে শিবপুর, দেন হচ্ছে আপনার পোস্ট অফিস, থানা। এগুলো থাকলে দিবেন, না থাকলে কোনো সমস্যা নাই, দিলে ভালো আর কি, বাড়লো আর কি লেখা, আর না দিলে এত কিছু দেওয়া লাগে না। আচ্ছা, দেন হচ্ছে যার কাছে পাঠাচ্ছেন তার নাম ছিল রাফি বা রাফিউল ইসলাম, যেটাই থাকুক, আপনি সংক্ষেপে রাফি বলেন তাকে, যাই হোক। তো তার নাম, পোস্ট অফিস, দেন হচ্ছে থানা, ডিস্ট্রিক্ট, এগুলো লিখবেন। আচ্ছা, কোথায় থাকে সে। আচ্ছা, এবার আসেন যে অবশ্যই ডান পাশের কর্নারে একটা স্টাম্পের ঘর করে লিখে দিবেন।
তো এই ঘামটা কিন্তু অবশ্যই দিতে হবে লেটার আসলে, হ্যাঁ, নাহলে কিন্তু নাম্বার কাটা যাবে। আচ্ছা, অনেক সময় ফ্রেন্ডের কাছে না বলে পেন ফ্রেন্ড বা প্রবাসী বন্ধুর কাছে লেটার লিখতে বলে, তখন আমরা কিভাবে লিখব? সব সেম থাকবে, খালি দুইটা জিনিসের পার্থক্য। সেটা কি? প্রথমত আমাদের যে স্টাম্পটা লিখেছি সেই স্টাম্প না লিখে আমরা লিখব বাই এয়ার পেন ফ্রেন্ডের জন্য, হ্যাঁ। আর অবশ্যই কান্ট্রির নাম লিখবেন, ধরেন আপনি দেশে আছেন বাংলাদেশ লিখবেন, আর সে যে দেশে আছে ধরেন এটা ইংল্যান্ড, তার ঠিকানাটা এখানে লিখবেন, হ্যাঁ। আর বাকি সব তার ঠিকানা বা আপনার ঠিকানা বা নাম এগুলো সব সেম থাকবে। তো আশা করি লেটার কীভাবে লিখতে হবে সেটা বুঝতে পেরেছেন। এবার আসেন তারপরে হচ্ছে 11 নম্বর কোশ্চেন, যেটা হচ্ছে একটা গ্রাফ অ্যান্ড চার্ট। তো এটা কীভাবে লিখবো? অবশ্যই টপিকটা খেয়াল রাখবেন। দ্য চার্ট শোজ বিলো শোজ দ্য লিটারেসি রেট ইন বাংলাদেশ, নিরক্ষরতার হার বাংলাদেশে ওভার ডিফারেন্ট ইয়ার্স, বিভিন্ন বছরে। ডিসক্রাইব দ্য গ্রাফ ইন 150 ওয়ার্ডস, মানে 150 ওয়ার্ডের মধ্যে লিখতে বলছেন। সো আপনি চাইলে 160 170 ওয়ার্ডও লিখতে পারেন, কোনো সমস্যা নাই। তো এটা আমরা কয়েকটা প্যারাতে ভাগ করে লিখবো। অনেক টিচাররা বলেন এক প্যারাতে, বাট এক প্যারাতে লিখবেন না। প্রথমে ইন্ট্রোডাকশন এবং সবার শেষে ওভারভিউটা রাখবেন, হ্যাঁ। অবশ্যই কনক্লুশন দিবেন না। তো আমরা প্রথমে হচ্ছে কোশ্চেন নং লিখব, তারপরে হচ্ছে ইন্ট্রোডাকশনটা লিখব। দ্য বার চার্ট ইলাস্ট্রেটস দ্য লিটারেসি রেট ইন বাংলাদেশ বিটুইন 1972 অ্যান্ড 2012। 1972 এবং 2012 সালের মধ্যে লিটারেসি রেট ইলাস্ট্রেট করতে বলছে, বর্ণনা করছে, যেটার মধ্যে 6টা ডিফারেন্ট ইয়ার আছে: 72, 82, 92, 2002, 7 এবং 2012। ডিউরিং দোজ ইয়ার্স দ্য লিটারেসি রেট চেঞ্জড। ওই বছরগুলোতে এই সাক্ষ্য নিরক্ষরতার হারটা পরিবর্তন হয়েছে। এটা অ্যাকচুয়ালি ফ্ল্যাকচুয়েটেড, মানে কখনো বাড়ছে কখনো কমছে। ইন 1972 দ্য লিটারেসি রেট ওয়াজ অ্যারাউন্ড 45%, লিটারেসি রেট ছিল 45%। ওভার দ্য নেক্সট ডেকেড, মানে পরবর্তী দশকে, 10 বছর পরে, ইট রোজ স্লাইটলি টু অ্যাবাউট 52% ইন 1982। 1992 সালে একটু বাড়ছে, 45 থেকে 52% হয়েছে। দ্য আপওয়ার্ড ট্রেন্ড কন্টিনিউড, বৃদ্ধিটা মানে উপরের দিকে কন্টিনিউড ইন 1992। পরবর্তী দশকে 1992 সালে এই ট্রেন্ডটা চলছে একই রকমভাবে, রিচিং অ্যাপ্রক্সিমেটলি 60%, 52 থেকে 60%-এ পৌঁছায় গেছে। ইন 2002 পরবর্তী দশকে, মানে 2002 সালে দ্য রেট ইনক্রিজড অ্যাগেন, রেটটা আবারও বেড়ে গেছে অ্যান্ড রিচড অ্যাবাউট 70%, 70%-এ পৌঁছায় গেছে। হাউএভার ইন 2007, যাই হোক, কিন্তু 2007 সালে লিটারেসি রেট আনএক্সপেক্টেডলি ড্রপড, মানে কমে গেছে নিয়ারলি 55%, মানে অনেকটা কমে গেছে অপ্রত্যাশিতভাবে। যাই হোক, সরি, লিটারেসি নিরক্ষরতা না, এটা সাক্ষরতা হবে, আমি ভুল বলছি এতক্ষণ ধরে, সরি। সাক্ষরতার হার কমে 55%-এ চলে আসছে। শোয়িং আপ টেম্পোরারিলি ডিক্লাইন, একটা একটু কম দেখাচ্ছে। ফর্চুনেটলি, সৌভাগ্যবশত 2012 সালে এসে দ্য লিটারেসি রেট সিগনিফিকেন্টলি ইমপ্রুভড, অনেকটা বেড়ে গেছে অ্যান্ড রিচড দ্য হাইয়েস্ট পয়েন্ট, এবং যেটা হাইয়েস্ট পয়েন্ট ছিল 80%-এ পৌঁছায় গেছে। আচ্ছা, দ্য গ্রাফ ক্লিয়ারলি শোজ দ্যাট ওভারঅল লিটারেসি রেট ইন বাংলাদেশ, মানে পুরো বাংলাদেশে গ্র্যাজুয়ালি ইমপ্রুভড, বৃদ্ধি পাইছে, ডিসপাইট, যদিও সাম ফ্লাকচুয়েশনস, কিছুটা ওঠানামা ছিল মাঝখানে। দ্য স্টাডি গ্রোথ, একই রকম বৃদ্ধি, রিফ্লেক্টস দ্য গভর্নমেন্ট অ্যান্ড এনজিওস এফোর্টস টু প্রমোট এডুকেশন, মানে এই যে বৃদ্ধিটা, এটা প্রতিফলিত করে সরকার এবং বিভিন্ন নন গভর্নমেন্ট, মানে বেসরকারি প্রতিষ্ঠানের কিছু প্রমোট করা এডুকেশন, মানে এডুকেশনকে অনেক প্রমোট করা এবং অ্যাওয়ারনেস, সচেতনতা মানুষের মধ্যে বৃদ্ধি করাতে সাহায্য করেছে বা সফল হয়েছে। দ্য শার্প রাইজ ইন 2012 সালের যে একই বৃদ্ধিটা স্পেশালি এনকারেজিং, এটা 12 সালের বৃদ্ধিটা অনেক উৎসাহিত করেছে সবাইকে। ওভারঅল অবশ্যই দিবেন। দ্য গ্রাফ শোজ এ ফ্লাকচুয়েটিং ট্রেন্ড, ওভারঅল পুরো গ্রাফটা একটা ওঠানামার একটা ট্রেন্ড দেখিয়েছে। তো এইভাবে 3টা প্যারা বা 2টা প্যারা বা 4টা প্যারাতেও আপনি লিখতে পারেন। তো অবশ্যই প্রথম ইন্ট্রোডাকশন এবং সবশেষে ওভারঅল দিয়ে এই ওভারভিউটা লিখবেন, তাহলে আশা করি ফুল নাম্বার পাবেন। গ্রাফ নিয়ে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, কীভাবে হাইস্ট নাম্বার পাওয়া যায় এবং টিপস অ্যান্ড ট্রিক্স কী, এবং একটা গ্রাফ দিয়ে অনেক গ্রাফ লেখার জন্য কিছু টিপস দেওয়া আছে, পাই চার্ট জন্য লেখার জন্য কিছু টিপস দেওয়া আছে, দেখতে পারেন, হ্যাঁ। আচ্ছা, চলেন নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন হচ্ছে আমার লাস্ট কোশ্চেন, 12 নম্বর, সেটা হচ্ছে একটা ডায়লগ। তো ডায়লগ কীভাবে লিখতে হবে? তো প্রথমে আমরা লিখবো অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 12, তারপরে ডায়লগে যে টপিক সেটা অনুযায়ী আমরা এটা লিখবো, এ ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস মেহেদি অ্যান্ড রাফি অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, তারপরে লিখবো ইজ গিভেন বিলো, এটা লিখবো। তারপরে হচ্ছে আমরা সুন্দর করে একটা খাতার মার্জিন করব, যাতে নামগুলো প্রত্যেকটা একই লাইনে থাকে। তো প্রথমে আমাদের লিখবো মেহেদি
হাই রাফি, হাউ আর ইউ? তারপরে রাফি, আই এম ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ? দেখেন এই যে ক্লোনটা এটা কিন্তু একই সিরিয়ালে আছে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। তো এরকম একটা কনভারসেশন কমপ্লিট হলো। তা পরবর্তী কনভারসেশনটা একটু নর্মালি ফাঁকা যেরকম লাগে তার থেকে একটু নিচে লিখবেন। যেমন মেহেদি, আই এম টু ওয়েল। দেখেন মেহেদির পরে রাফির যতটুকু ফাঁকা আছে, রাফির পরে কিন্তু পরবর্তীতে মেহেদি যখন আবার শুরু করলো তার একটু বেশি ফাঁকা আছে। এটা একটা প্রেজেন্টেশন, খাতা নাম্বার বাড়াই দিবে। আই এম ওয়েল টু, বাই দ্য ওয়ে আই ওয়াজ রিডিং অ্যান ইন্টারেস্টিং আর্টিকেল অ্যাবাউট ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। আচ্ছা, রাফি বলছে ইয়াস, লার্নিং ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট নাও ডেজ, ইটস অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, রাইট? দেন আবার ফাঁকা রেখে মাহাদি, এক্স্যাক্টলি, English is used all over the world for communication. If you know English well, we can connect with people from different countries. Rafi abar bolche true, and most books, websites and higher education resources are in English. Tarpor hocche Mehdi bolteche that's right, English also helps us get good jobs as it the main communication language. Rafi bolche I agree, without a good English skill it's hard to do well in higher studies or in career. Mehdi bolche so we should practice English every day, reading, writing, speaking and listening. Rafi yes, let's do it together. Mehdi great idea, I am in. তো এরকম কনভারসেশন যেহেতু 10 নম্বর, আপনারা যদি 10টা দিতে পারেন ফুল নাম্বারটা পাওয়ার পসিবল, চেষ্টা করবেন 10টা দিতে। এখানে যদিও আমি কনভারসেশন হিসেবে 5টা 6টা দিয়েছি, বাট 10টা দিলে ফুল নাম্বার পাওয়াটা অনেক মানে ইজি হয়ে যায়। তো আশা করি পুরোপুরি একটা কোশ্চেন কীভাবে সলভ করতে হয় কিছু টিপস অ্যান্ড ট্রিক্সের সাথে আমি কমপ্লিটলি বোঝাতে সক্ষম হয়েছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বেস্ট উইশেস ফর ইউর এক্সাম। ইফ ইউ হ্যাভ এনি কোয়ারিজ লেট মি নো ইন দ্য কমেন্ট। আমাকে দেওয়ার জন্য দোয়া করবেন। যদি ধরনের কোনো সমস্যা থাকে আমি সেকেন্ড পেপারের ভিডিও আপলোড করব, এইখানে যদি আরও কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারেন, আমি অ্যান্সার করব। আমার চ্যানেলে কিছু সাজেশন দেওয়া আছে, ওটা ফলো করতে পারেন। স্টার চিহ্নগুলো ফলো করেন এখন, এটা একটু বড় সাজেশন দেয় বাট যাতে 100% কমন পান, বাট ওইখান থেকে স্টার চিহ্নগুলো আপাতত পড়তে পারেন। আশা করছি কাজে লাগবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।